প্রচণ্ড রকমের জনপ্রিয় তরুণ ছাত্রনেতা রাকিব কেটে দিলেন বিএনপির নাক কান দুটোই। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন প্রিয় দর্শক শ্রোতা, প্রচণ্ড রকমের জনপ্রিয় তরুণ ছাত্রনেতা রাকিব বিএনপিকে ধুয়ে দিলেন আলমের ১ নাম্বার পচা সাবান দিয়ে, বাংলা ওয়াশ করে দিলেন। আমি অনুরোধ করব আপনাদের এই এপিসোডের শেষ পর্যন্ত থাকবার জন্য। আমরা সবাই মিলে আরেকবার ধোব সরকারি দলকে আলমের ১ নাম্বার পচা সাবান দিয়ে। এটি খুব জনপ্রিয় একটি সাবান, খুব ভালো কাজ করে। বাংলা ওয়াশের জন্য এর কোনো বিকল্প নেই প্রিয় দর্শক শ্রোতা। তো যেই রাকিবের কথা বলছিলাম, তিনি AKM রাকিব। AKM রাকিবের কথা অনেকেরই মনে পড়বার কথা। বাংলাদেশে অসংখ্য ছাত্রনেতা আছেন, কিন্তু রাকিব নিজেকে তুলে নিতে পেরেছিলেন এক অনন্য উচ্চতায়, এবং সেইটি ঘটেছিল গত বছরের শেষের দিকে, এবছরের শেষের দিকে। আসলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যখন জগসু নির্বাচন হচ্ছিল, কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম ছাত্র পরিষদের নির্বাচন হচ্ছিল, যেটাকে আমরা জগসু বলি, ডাকসু রাকসু এরকম জগন্নাথ বিশ্ববিদ্যালয়টিকে বলা হয় জগসু। তো সেই জগসুতে ভিপি প্রার্থী ছিলেন AKM রাকিব, আর তিনি মূলত ছিলেন ভিপি নূরের, এখন যিনি সরকার দলীয় মন্ত্রী, ভিপি নূরের গণ অধিকার পরিষদের, ছাত্র অধিকার পরিষদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং ছাত্র দল সমর্থিত ঐক্যবদ্ধ নির্ভীক জুবিয়ান প্যানেলের ভিপি প্রার্থী জগসু নির্বাচনে। ছাত্র দল সমর্থিত, অর্থাৎ তার রাজনীতি ছাত্রদল এবং বিএনপির সঙ্গে যায়। তো রাকিব নানা কারণে তখন আলোচনায় এসেছিলেন। তার স্পষ্টবাদিতা, সত্য ভাষণ, জন আকাঙ্ক্ষা লালন করবার ইচ্ছে, এই সব কিছু মিলিয়ে তিনি বেশ জনপ্রিয় হয়েছিলেন AKM রাকিব। তো রাকিব নির্বাচনে জিততে পারেননি, জগসুতে তিনি হেরে যান। হেরে গিয়ে তিনি একটি বক্তব্য দেন। সেই বক্তব্যটির ফটোকার্ড আমি জুড়ে দিয়েছি থাম্বনেইলে, তো সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাইছি। তাহলে রাকিবের মাইন্ডসেট আমরা বুঝতে পারব, রাকিব আসলে কে, তিনি কি চান, এবং বিএনপির রাজনীতির সঙ্গে তার রাজনীতিতে পার্থক্য কোথায়। তো রাকিব তখন নির্বাচনে হেরে গিয়ে বলেছিলেন যে এটি আমরা বাংলাদেশে কখনো দেখি না, এটি বাংলাদেশে অন্তত হয় না প্রিয় দর্শক শ্রোতা। তো রাকিব বলেছিলেন একটি অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অবাধ, সুষ্ঠু এবং স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। প্রার্থী হিসেবে আমি হেরে গেলাম। হেরে গেলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে বুক ফুলিয়ে বলতে পারি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো জগন্নাথেও ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, এটাই আমার গর্ব। AKM রাকিব, ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী জগসু। বাংলাদেশে আপনারা খুব বেশি এটি শোনেননি প্রিয় দর্শক শ্রোতা, যে নির্বাচনে হেরে গিয়ে কেউ বলছে জাতীয় রাজনীতি থেকে শুরু করে সংসদ সদস্য নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকারের নির্বাচন, হেরে যাওয়া কোনো প্রার্থী বলেছেন যে খুব স্বচ্ছ, নিরপেক্ষ, অবাধ নির্বাচন হয়েছে, আমি হেরে গেলেও নির্বাচন ভালো হয়েছে। আপনারা শুনেননি, আমিও শুনিনি। তো রাকিব তখন এমন একটি বক্তব্য দিয়ে আলোচনায় আসেন, পুরো দেশের মানুষ সেটি প্রশংসা করে। তো সেই রাকিব যখন জানতে পারলেন বিএনপির সাম্প্রতিক ষড়যন্ত্রের কথা, কী বিষয়ে ষড়যন্ত্র? গণ অধিকার অধ্যাদেশ বাতিল করবার ষড়যন্ত্র। এটি যখন প্রকাশ পেল, রাকিব আর নিজেকে ধরে রাখতে পারেননি। গত রাতে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি ফেসবুকে, তার ভেরিফাইড ফেসবুক থেকে পোস্ট। তো সেই পোস্টে তিনি আমাদের যা জানালেন সেইটি আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে চাইছি। আসলে লোভ সংবরণ করতে পারিনি শেয়ার করবার। তো দেখে নেই রাকিব কি বললেন তার পোস্টে। তার পোস্টের হেডলাইন ছিল গণভোটে কেন ৯/৬, এইভাবে তিনি শুরু করেছেন। আচ্ছা, বর্তমানে সরকারি দল, বিরোধী দল এবং এদেশের সব মুক্তিকামী সাধারণ মানুষ সহ সবার কমন বিষয় হলো ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিক এবং জুলাইয়ের গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার। আচ্ছা,
জুলাই সংগঠিত না হলে একদিকে যেমন দীর্ঘ 15-16 বছর গণতন্ত্রের জন্য লড়াই করা এবং সবচেয়ে নির্যাতিত দল বিএনপি হয়তো ক্ষমতার আলো দেখতে পেত না, অন্যদিকে ফাঁসির মঞ্চ থেকে ফিরে আসা নেতারাও বিরোধী দলের ভূমিকায় অধিষ্ঠিত হতে পারত না এবং সাধারণ মানুষ ফেসিবাদী কাঠামো থেকে বের হতে পারত না। সর্বোপরি আজ যে নতুন বাংলাদেশ বিনির্মাণের কাজ চলছে তা কেবল স্বপ্নই থেকে যেত। জুলাই অভ্যুত্থানে দলমত নির্বিশেষে সবাই অংশগ্রহণ করেছে। এর ফলস্বরূপ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেই সরকারের মূল দায়িত্ব ছিল সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা, যার একটি অংশ অন্তর্বর্তীকালীন সরকার বাস্তবায়ন করবে এবং বাকি অংশ একটি নির্বাচিত সরকার সম্পন্ন করবে। এরই একটি গুরুত্বপূর্ণ অংশ গণভোট। গণভোট কি এবং কেন, এসব এখন পুরনো আলাপ। শুধুমাত্র গণহত্যাকারী, স্বৈরাচার এবং এই দেশকে ভারতের বর্গা দেওয়া আওয়ামী লীগ ছাড়া এই গণভোটের বিষয়ে জুলাই পক্ষের প্রায় সকলেরই সম্মতি ছিল। এমনকি বর্তমান সরকারের প্রধানমন্ত্রীও গণভোটের পক্ষে প্রচারণা চালিয়েছিলেন এবং গণভোটের সিদ্ধান্ত মেনে নিয়েই জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। তাহলে নির্বাচনের পর কেন গণভোট নিয়ে এত টালবাহানা? তবে কি সরকারি দল গণভোটের পক্ষে ছিল না? যদি নাই থাকে তাহলে গণভোটের সিদ্ধান্ত মেনে কেন নির্বাচনে অংশগ্রহণ করেছে? স্রেফ একজন নাগরিক, জুলাই আন্দোলনকারী এবং স্বৈরাচার বিরোধী হওয়ায় আমি এই প্রশ্নগুলোর উত্তর চাই। আমি জুলাইয়ের পক্ষের লোক, তাই আজীবন ফেসিবাদের বিরুদ্ধে কাজ করব। যেগুলো ফেসিবাদের পক্ষে যাবে সেগুলোর বিপক্ষে যাব। এমনকি যারা জুলাইকে বিক্রি করবে তাদের বিরুদ্ধেও লড়ব, জান দেব, তবু জুলাই দেব না। প্রিয় দর্শক শ্রোতা, গোছানো খুবই সংক্ষিপ্ত বক্তব্য, ছোট গল্পের মতো, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, বাট রেশ রয়ে যায় দীর্ঘ সময় ধরে। তরুণ ছাত্রনেতা রাকিব বিএনপির অস্তিত্বকে প্রশ্নের মুখে ঠেলে দিয়েছে, বিএনপিকে দাঁড় করিয়েছে আত্মজিজ্ঞাসার মুখে। যদি বিএনপির আত্মজিজ্ঞাসা থাকে, ছিল বলে কখনো আমার কাছে মনে হয়নি। অন্তত ভেবেছিলাম এবার বিএনপি আত্মজিজ্ঞাসার সামনে দাঁড়াবে। যে জুলুম নির্যাতনের শিকার বিএনপি নেতাকর্মীরা হয়েছিলেন পুরো হাসিনা আমলটায়, পুরো আওয়ামী লীগের সময়টাতে, সেটি মনে করলে এখনও নিশ্চয়ই ছাত্রদলের অনেক নেতাকর্মীর রাতের ঘুম নষ্ট হয়ে যায়। এখনও তাদের সেই সব ট্রমার কথা, সেই সব ট্রমাটিক সিচুয়েশনের কথা চিন্তা করলে তারা ঘুমোতে পারেন না রাতে। সেই দলটি বিএনপি। তো সেই দলের লোকেরাই এখন জুলাইয়ের অন্যতম শত্রু হয়ে উঠেছে। জুলাই তাদের একদমই পছন্দ না, গণভোট তাদের সহ্য হয় না এবং নানা রকম ছল চাতুরি, কথার মারপ্যাচ, ধারা উপধারা, অনুচ্ছেদ, সংবিধান সব কিছুকে সামনে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। অর্থাৎ সব কিছুকে শিল্ড বানিয়ে জুলাইকে আড়াল করতে চাইছে বিএনপি। প্রধানমন্ত্রী তারেক রহমান উচ্চকণ্ঠে বলেছিলেন আপনারা হ্যাঁ ভোটে, গণভোটে হ্যাঁ এর পক্ষে ভোট দেবেন। বিএনপির উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ এই আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ইন্টারেস্টিংলি আমরা দেখেছি অনেক আসনে বিএনপি জিতেছে, সেখানে হ্যাঁ ভোট জিতেনি। যদিও সার্বিকভাবে প্রায় 70% বাংলাদেশের মানুষ, 70% নাগরিক হ্যাঁ এর পক্ষে ভোট দিয়েছে, রায় দিয়েছে। গণভোট গণরায়ে জিতে গেছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তো গণরায় হলো সবচেয়ে বড় সার্বভৌম শক্তি, সবচেয়ে বড় সংবিধান। বিএনপি এখন আমাদের সংবিধান শেখাবার চেষ্টা করছে। আর বিএনপির এই জাতীয় এই পাঠের, এই বিদ্যালয়ের হেডমাস্টার হলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ শুধু জনগণকে সংবিধান শেখাচ্ছেন না, জনগণকে সার্বভৌমত্ব শেখাচ্ছেন না, তিনি সংবিধান শেখাচ্ছেন পুরো দেশের মানুষকে। সংবিধান শেখাচ্ছেন সংসদের স্পিকারকে। স্পিকার যখন রুলিং দেন, সেই রুলিংকে অগ্রাহ্য করে স্পিকারকে বলে দেন কি করতে হবে, কি করতে হবে না। তো শুধু সালাউদ্দিন না, আইনমন্ত্রী আসাদুজ্জামানকেও দেখলাম নানান আইন কানুন তুলে ধরে কথা বলছেন। ছি যথেষ্ট না, ছি শব্দটি যথেষ্ট না। ডিকশনারিতে এর চেয়ে বড়, এর চেয়ে শক্তিশালী ঘৃণা প্রকাশক আর কোনো শব্দ আছে কিনা আমি জানি না, থাকলে আমি সেইটিও ব্যবহার করতাম। আসাদুজ্জামান এই কথা বলতে পারেন না। তিনি ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের অ্যাটর্নি জেনারেল। তিনি জানতেন অন্তর্বর্তীকালীন সরকার কি করছে।
কোন জায়গায় ভুল করছে, কোন জায়গায় শুদ্ধ করছে, কোন জায়গায় আইন মেনে চলছে, কোন জায়গায় আইনের ব্যত্যয় ঘটাচ্ছে, তাদের কোন পদক্ষেপটি সাংবিধানিক, কোন পদক্ষেপটি অসাংবিধানিক, অ্যাটর্নি জেনারেল হিসাবে তার এখানে ভূমিকা ছিল। কোনো উছিলায় তিনি সেই সব এড়াতে পারবেন না। তার লজ্জিত হওয়া উচিত তার বক্তব্যের জন্য। সাম্প্রতিককালে প্রথম আলোর সঙ্গে তিনি যেই সাক্ষাৎকার দিয়েছেন, নির্লজ্জের মতো তিনি বলবার চেষ্টা করেছেন যে অধ্যাদেশগুলো 133টা অধ্যাদেশ ধরে কথা বলছিলেন প্রথম আলোর জিজ্ঞাসায়। তখন বলছিলেন এগুলোর সব কিছু সংবিধান মেনে হয়েছে, সব কিছু আইন অনুযায়ী হয়েছে, সে কথা বলা যাবে না। এমনকি গণভোট অধ্যাদেশ এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ, এগুলোকে তিনি বলেছেন তথাকথিত আইন। এই তথাকথিত বিষয়গুলো আইনের মতো দেখতে লাগে, আইনসম্মত দেখতে লাগে, বাট এগুলো ওরকম না। ছি, যথেষ্ট না। ছি ছি ছি। ছড়ে দিলাম সালাউদ্দিন আহমেদের দিকে, আইনমন্ত্রী আসাদুজ্জামানের দিকে এবং বিএনপি দলীয় সরকারের দিকে। বিএনপি যদি মনে করে তারা পার পেয়ে যাবে এই ষড়যন্ত্র করে গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, লাভ হবে না। আমরা কোনো অ্যাসালমকে আর দেখতে চাই না বাংলাদেশে। অ্যাসালমের কোনো পরিকল্পনা বাস্তবায়িত হোক, আমরা সেটি চাই না। এই দেশের মানুষ কিন্তু আগের মতো নেই। জুলাই এই দেশের মানুষকে যথেষ্ট পরিমাণে প্রশিক্ষিত করেছে। এই দেশের মানুষ পলিটিক্যালি অনেক বেশি কনসাস, অনেক বেশি এডুকেটেড। সো যারাই যা কিছু মনে করছে, বিএনপি দলীয়রা, নিজেকে যত বড় পণ্ডিতই তারা মনে করুক না কেন, নিজেকে যত ক্ষমতাধরই মনে করুক না কেন, জুলাইয়ের বিরোধিতা করেছেন আপনি, মানে আপনি জয় বাংলা। এর বাইরে আর কোনো কথা নেই। পিরিয়ড, ফুল স্টপ। প্রিয় দর্শক শ্রোতা, ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আবারও হাজির হব অন্য কোনো টপিক নিয়ে, নতুন এপিসোডে।